আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের বেশ কিছু সামাজিক মাধ্যম, বিভিন্ন যাকে বলা হয় সেলিব্রিটি সাংবাদিক, দেশের বাইরে যারা আছেন তারা এবং আমাদের দেশের খুব সাহসী কিছু সাংবাদিক রয়েছেন। তাদের বিভিন্ন রিপোর্টে যে কথাগুলো জানা যাচ্ছে সেটা হলো সাম্প্রতিক সময়গুলোতে খুব ঘন ঘন সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রকাশ্যে আসছেন এবং গোপনে অনেক গোয়েন্দা কর্মকর্তা, সাবেক এবং বর্তমান গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশে আসছেন। এরই মধ্যে সিআইএর অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি পাওয়ারফুল একজন কর্মকর্তা, যিনি সদ্য সাবেক, তিনি বাংলাদেশে এসেছেন এবং এসে ওয়েস্টিন হোটেলে উঠেছেন। তার পাসপোর্ট নম্বর কত, ইমিগ্রেশন কত তারিখে করেছে এবং তিনি ওয়েস্টিন হোটেলে কবে চেক ইন করেছেন সেই বিষয়গুলো কিন্তু ইন্টারনেটে চলে এসেছে। এখন আমাদের প্রশ্ন হলো এই যে, এই সময়টিতে হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ একজন গোয়েন্দা কর্মকর্তা কেন আসলেন? এর বাইরে আরো অনেক গোয়েন্দা কর্মকর্তা যারা জুনিয়র তারা আসছেন কিন্তু তাদের খবরাখবরগুলো আসেনি। আপনারা জানেন যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তারা প্রক্সি হিসেবে বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন তাদেরকে ব্যবহার করেন। পিনাকি যাদেরকে কচু খ্যাতি সাংবাদিক বলে, কচু খ্যাতি সাংবাদিক। আপনারা জানেন যে ডিজিএফআই এর যে অফিস, সেই অফিসটি মিরপুরের যে কচুক্ষেত এলাকা রয়েছে সেই এলাকার সংলগ্ন ক্যান্টনমেন্টের মধ্যে। তো দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করি যে ডিজিএফআই আমাদের মিডিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখন আসলে মিডিয়া বা মূল ধারার যে সংবাদ সেটা অতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। সামাজিক মাধ্যমে যখন একটা বিষয় ট্রেন্ডিং হয়ে যায় বা ভাইরাল হয়ে যায়, সেটিকে ধারণ করেই সাধারণত মূল ধারার গণমাধ্যমগুলো এখন কোনোমতে সারভাইভ করছে। তাদের যে প্রিন্ট ভার্সন এখন বলতে গেলে মুখ থুবড়ে পড়েছে। যারা ১,০০,০০০ কপি ছাপায়, ধরেন সবচেয়ে বড় পত্রিকা বাংলাদেশে, যারা অনেক কথা বলে যে আমরা ইত্যাদি, ইত্যাদি। আমার কাছে মনে হচ্ছে না যে ৭০-৮০ হাজার কপির বেশি তারা ছাপায়। তো এরকম পত্রিকা আছে দুটোর মতো যারা ৭০-৮০ হাজার কপি ছাপায়। আর বাকি যে পত্রিকাগুলো সেগুলো ১০,০০০, ১৫,০০০, বড়জোর ২০,০০০ কপি ছাপায়। এরকম পত্রিকা আছে ৪-৫ টা। তো এই ৪-৫ টি পত্রিকার বাইরে অন্য যেগুলো আছে সেগুলো নামকাওয়াস্তে। কিন্তু পত্রিকাগুলো আ এই মুহূর্তে তাদের যে যাকে বলা হয় অস্তিত্ব টিকিয়ে রেখেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। এবং এক্ষেত্রে ধরুন আপনি যদি ভিডিও ধরেন, ভিডিও, ভিডিওর ক্ষেত্রে কালের কণ্ঠ এই মুহূর্তে নাম্বার 1। আর যদি ফটো কার্ড ধরেন, সেই ফটো কার্ডের ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশের নাম্বার 1 ইত্তেফাক। তো ইত্তেফাক যেকোনো একটা খবরকে নিয়ে ফটো কাট করে যখন ফেসবুকে ছেড়ে দিচ্ছে, কালের কণ্ঠ যখন তাদের একটা ভিডিও সেই ইউটিউবে ছেড়ে দিচ্ছে, আবার ফেসবুকে ছেড়ে দিচ্ছে, ওটা যখন ট্রেন্ডিং হয় তখন প্রিন্ট ভার্সনগুলো বা ইভেন টেলিভিশন মিডিয়াগুলো তখন সেটাকে তারা পিক আপ করে। আবার টেলিভিশন মিডিয়াগুলো যেটা হচ্ছে তারাও কিন্তু একদম 100% এখন ইউটিউব বেস হয়ে গেছে বা ফেসবুক বেস হয়ে গেছে। দেখা গেল যে অন স্ক্রিনে যেখানে একটা ভালো টেলিভিশন টক শো একটা সময় ১০,০০,০০০ লোক দেখতেন। 1 মিলিয়ন যখন একটা ভালো টেলিভিশন, এটা আমি ২০১০-১১ সনের কথা বলছি। তো সেই ১০,০০,০০০ এর যে স্ক্রিন, এখন ১,০০০ লোকও যখন তাদের অনুষ্ঠান লাইভ চলে দেখে কিনা আমার সন্দেহ রয়েছে। টেলিভিশন টক শো এর এখন মান নির্ভর করে তাদের ভালো গেস্ট এবং টপিক, এবং ওই ভালো গেস্ট এবং টপিক যখন ইউটিউবে আসে, সেই ইউটিউবে বা ফেসবুকে ওটা কতটা ভাইরাল হয়। এর উপরে আসলে টেলিভিশন টক শো এর মান নির্ভর করে। তো সেই ক্ষেত্রে আসলে কোনো টেলিভিশন তাদের একটা সিঙ্গেল অনুষ্ঠান দিয়ে তারা ব্র্যান্ডিং করতে পারছে না। যে এই টেলিভিশনের এই অনুষ্ঠানের জন্য লোকজন বসে থাকে। যেমন দেখা গেল একটা টেলিভিশনের উপস্থাপক ভালো আছেন, আজকে গেস্ট ভালো নেই। গেস্ট ভালো আছে তো উপস্থাপক ভালো নেই। তো উপস্থাপক দুজনই ভালো কিন্তু টপিকস ভালো নেই। ফলে টেলিভিশনগুলো
বলতে গেলে টক শো বা তাদের যেকোনো অনুষ্ঠানে একটা নিদারুণ আকালের মধ্যে পড়েছে। এই আকালের এই সময়টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন যারা করছে তারা এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যারা YouTube, Facebook সেখানে বিভিন্ন তথ্য পরিবেশন করছেন, লেখালেখি করছেন, কথাবার্তা বলছেন এবং সেখানে আপনি কচুখেতি সাংবাদিক বলেন বা পিনাকি বলেন বা অন্য কারো নাম বলেন, সেক্ষেত্রে ঘুরে ফিরে তাদের বক্তব্যগুলোকেই মিডিয়া ওন করতে হচ্ছে। তো এমনি একজন সাংবাদিক যিনি জুলকারনাইন সায়ের, তিনি, তারপরে আরও একজন সাংবাদিক ইদানিংকালে মিস্টার শোয়েব, ব্লিটজ পত্রিকার সম্পাদক, যথেষ্ট স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথাবার্তা বলেন। মঞ্জুরুল আলম পান্না বলেন, মাসুদ কামাল বলেন, তারপর বক্তাদের মধ্যে অ্যাডভোকেট মহসিন রশিদ খুবই একেবারে চাছা ছোলা কথাবার্তা বলেন। যাই বলেন না কেন ফটাফট সেগুলো ভাইরাল হয়ে যায়। আনিস আলমগীরের কথাও ভাইরাল হয়। কিন্তু এই কথাগুলোর মধ্যে দেখা গেল যে বিভিন্ন একেবারে স্পেসিফিক তথ্য নিয়ে গোপন বিষয়গুলো, কে নিয়োগ লাভ করবে, কে বদলি হবে, মানে ওই যে কচুখ্যাতি সাংবাদিক বা ডিজিএফআই এর তথ্য বা অন্য যেকোনো সূত্র থেকে অনুসন্ধানী সাংবাদিক হোয়াটএভার মেবি, এখানে জুলকারনাইন সায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন এই মুহূর্তে, যেটা একটা সময় পিনাকি ছিল। অর্থাৎ যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যে কাজটি পিনাকি করতেন, অর্থাৎ পিনাকির কাছে যে তথ্যগুলো যেহেতু সেটার কাউন্টার জুলকারনাইন সায়ের দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু সেখানে পিনাকি আসলে বেটার পর্যায়ে ছিলেন। আবার এখন যেটা হলো পিনাকির বাজার কমে গেছে, এখন জুলকারনাইন সায়েরের বাজার ভালো চলছে, যদিও সে পিনাকির মতো কথা বলতে পারে না, কিন্তু সে লিখতে পারে বাংলা এবং ইংরেজিতে, সে লিখতে পারে এবং তার কাছে যেহেতু তথ্যপত্র থাকে এগুলো নিয়ে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম মাতামাতি করে এবং আমরা যারা দর্শক পাঠক রয়েছে আমরাও কিন্তু এই জিনিসগুলো দেখি জুলকারনাইন সায়ের কী বলেছে। তো সেই জুলকারনাইন সায়ের বা ব্লিটজ সম্পাদক সোয়েব সাহেব তাদের বক্তব্য অনুযায়ী এই যে মার্কিন গোয়েন্দা, সেই গোয়েন্দার আগমন নিয়ে নানা রকম বিচার হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে। আমাদের দেশে স্বাধীন গণমাধ্যমের কথা বলা হলেও ঠিক মবের ভয়ে ইউনূস জামানাতে স্বাধীন সাংবাদিকতা হয়নি। আর এখন ঠিক আরও ত্রিমাত্রিক প্রশাসনিক ভয়, মবের ভয়, বিএনপি যারা নেতাকর্মী তাদের ভয়, সরকারের দমন পীড়ন থেকে শুরু করে নানা রকম আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে বসে ঠিক শেখ হাসিনার জামানাতে যেভাবে তথ্য বলা যেত, এমনকি অনুমান নির্ভর কথাবার্তা বলা যেত, এমনকি গালাগালি করা যেত, সেই জিনিসগুলো এখন একেবারে মানে রিভার্স হয়ে গেছে। তো যা হোক, এখন এই যে মার্কিন গোয়েন্দারা আসছে কিংবা ধরুন ভারতের গোয়েন্দারা আসতে পারে, তারপর পাকিস্তানের গোয়েন্দারা আসতে পারে, এগুলো অহরহ হয়। কিন্তু শান্তির সময়টাতে যেভাবে হয়, অশান্তির সময়টাতে এগুলো খুব মারাত্মক আকার ধারণ করে। আমরা বিদেশি গোয়েন্দাদেরকে নিয়ে ভয় পাই বিভিন্ন কারণ, যে আমাদের দেশে অনেকগুলো দুর্ঘটনা ইতিপূর্বে ঘটেছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ড, সত্তার সাহেবের ক্ষমতাচ্যুতি, এরশাদ সাহেবের ক্ষমতাচ্যুতি, এরপরে গণতান্ত্রিক আমল যখন শুরু হলো ১৯৯১ থেকে, প্রত্যেকবারই ক্ষমতার পালা বদলে বিদেশি গোয়েন্দা সংস্থা, বিদেশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সেদিক থেকে আমরা আসলে নিজেদের জনগণকে যেভাবে ভয় পাই, সম্মান করি বা তাদের উপর নির্ভর করি, তার চেয়ে বিদেশি রাষ্ট্রদূত, তাদের গোয়েন্দা সংস্থা, বিদেশি রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত, সেটাও আমাদেরকে মানতে হয়। তো আমরা শেখ হাসিনার পতনের পরে যে কোনোভাবেই হোক না কেন মার্কিন বলয়ে ঢুকে গিয়েছি। আমাদের ক্ষুদ্র রাষ্ট্র, আমাদের যতটা সম্ভব আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছি এবং দেওয়ার পরে যেভাবে আমরা তাদের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে নিজেদেরকে নিবেদন করেছি, নিজেদেরকে বিসর্জন দিয়েছি, আমাদের যা কিছু আছে সেগুলো সবই তাদের কদম মোবারকে সমর্পণ করার জন্য 10 পায়ে দাঁড়িয়ে আছি। এরপরে আসলে আর কোনো কিছু থাকে না। কিন্তু যেটি হয়, কর্তৃত্ববাদী এবং সাম্রাজ্যবাদী যে শব্দ দুটো রয়েছে,
এ দুটো শব্দ যে সকল দেশ, কাল, ব্যক্তি, সমাজের উপর আপর্তিত হয়, তারা একটি মানুষ এবং তাদের প্রতিপক্ষ, যে মানুষটি তাদের প্রতিপক্ষ, তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে পশুর পর্যায়ে, এমন পশু যে কখনো গুঁতো দিতে পারে না, মাথা তুলে উঠতে পারে না, একেবারে সারাক্ষণ সে শুয়ে থাকে, হা করে থাকে। তো এইরকম পর্যায়ে না পৌঁছা পর্যন্ত কোনো অবস্থাতেই তাদের মধ্যে স্বস্তি আসে না। এখন আমেরিকার সঙ্গে চুক্তি করা হয়েছে, সবকিছু করা হয়েছে। কিন্তু শর্ত হলো তুমি চীনের কাছে যেতে পারবে না। আমাদের অনুমতি ছাড়া ভারতের কাছে যেতে পারবে না। আমাদের অনুমতি ছাড়া এমনকি ইংল্যান্ড থেকেও তাদের বন্ধু রাষ্ট্র সেখান থেকেও সামরিক সরঞ্জামাদি আনতে পারবে না। এই ধরনের কথাবার্তা আমরা শুনছি। তো সেখানে তারেক রহমান সাহেবের চীন ভ্রমণ। তারপরে তিনি খুব চেষ্টা করছেন ভারতের সাথে একটা সম্পর্ক উন্নয়নের জন্য, সেখানে যাওয়ার জন্য। কিন্তু এই কাজগুলো হয়ে উঠছে না। আর এই চীনের সঙ্গে তার এই যে ভ্রমণটি, এটা আমি নিষেধ করেছিলাম। অনেকে নিষেধ করেছিল। তারেক রহমান সাহেবের এই মুহূর্তে সেখানে যাওয়াটা ঠিক হবে না। কি দরকার ছিল যাওয়ার? কিন্তু তিনি গেছেন, কি পেয়েছেন ডাজ নট ম্যাটার। কিন্তু যে সমস্যার মধ্যে তিনি এখন পড়েছেন, এই সমস্যা তিনি যদি সমাধান করতে পারেন ভালো, আর সমাধান না করতে পারলে তিনি, আমরা সবাই বিপদে পড়ব। এবং তারই প্রেক্ষিতে যদি তার উপর চাপ প্রয়োগ করার জন্য বিকল্প কোনো উৎসের সন্ধানের জন্য গোয়েন্দারা এখানে আসে, তাহলে এটা আমাদের জন্য খুবই একটা, যাকে বলা হয় অশনির সংকেত। এর কারণ হলো এর আগে আমরা বিভিন্ন সরকারি কর্মকর্তা, আমেরিকান সরকারি কর্মকর্তা তাদের দাপট দেখেছি। পিটার ডি হাসকে দেখেছি, আমরা ডোনাল্ড লুকে দেখেছি, এবং ওই সময় ঘন ঘন শেখ হাসিনার পতনের ঠিক আগে আগে প্রায় প্রতি মাসেই ২-৩ জন করে এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ এশিয়া বিষয়ক, দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক, তারপর প্যাসিফিক কমান্ডের সামরিক, বেসামরিক কর্মকর্তারা বাংলাদেশে আসতেন। তার প্রেক্ষিতে আমাদের দেশে যে একটা অভ্যুত্থান হয়ে গেল এবং একটি ১৭ বছরের সরকার, যেটিকে বলা হতো পৃথিবীর অন্যতম শক্তিশালী সরকার, সেই সরকারের পতন হলো। এইটা আমাদের জন্য একটা সিঁদুরের মেঘ। আর সেই সিঁদুরের মেঘ দেখলে আমাদের কী ধরনের ভয় লাগে, যেটি এই সময়টাতে ভারত থেকে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তিনি আসবেন। পল কাপুরের সঙ্গে কার কী কথা হলো, সিআইএর কে এলো, কোন কোন গোয়েন্দা সংস্থার লোক বাংলাদেশে এলো, এগুলো আমরা যখন শুনছি, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের অস্তিত্ব নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের আরও অনেক কিছু নিয়ে আমরা কিন্তু তটস্থ হয়ে যাচ্ছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।